রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমে তীব্র হচ্ছে সমালোচনা। ভারত এখনো সক্রিয় চীন ও পাকিস্তান থেকে শক্তিশালী যুদ্ধ বিমান সংগ্রহে বাধা সৃষ্টির বিষয়। যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগের শর্তে জাপানকে অব্যাহতির শুল্ক যুদ্ধ থেকে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন আলোচিত ইস্যু ট্রাম্প জেফ্রি এপস্টেইন যৌন কেলেঙ্কারির ঘটনা। মঙ্গলবার গাজায় অনাহারে মারা গেছে 4 শিশুসহ 15 জন। ঢাকায় 21 জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে ক্রমে তীব্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী সহ গোটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সমালোচনা। এই সমালোচনায় উঠে এসেছে কিভাবে মাফিয়া শাসক শেখ হাসিনা ভারতের নির্দেশে বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে পঙ্গু আর দেউলিয়া করে ফেলেছেন টানা 15.5 বছরের শাসনামলে। একই সাথে সমালোচনা চলছে বিমান বাহিনী সহ গোটা সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনা চলছে কিভাবে বাংলাদেশ আর্মিকে কেবল আওয়ামীকরণ নয় বরং সম্পূর্ণরূপে ভারতের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল তা নিয়ে। দেশে এবং বিদেশে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান এবং চীন অনেকবার বাংলাদেশকে আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করতে চেয়েছিল। এর মধ্যে ছিল চীনের আলোচিত J-10C, পাকিস্তান ও চীনের যৌথ নির্মিত JF-17 সহ অনেক আধুনিক যুদ্ধ বিমান ও মিসাইল সিস্টেম। কিন্তু বাংলাদেশ প্রতিবারই পাকিস্তান ও চীনের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, কারণ ভারত সরাসরি এর বিরোধিতা করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতের অনুগত মাফিয়া শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করে। এর অংশ হিসেবে গত জানুয়ারিতে পাকিস্তান সফর করে বাংলাদেশ আর্মির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই সফরে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক JF-17 ফাইটার জেট সংগ্রহের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে। কিন্তু প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে ভারত সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে এই বিমান সংগ্রহ করতে না পারে। ইতোমধ্যে তারা এক্ষেত্রে অনেকটাই সফল হয়েছে এবং থেমে গেছে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ। একই সাথে কোনো উদ্যোগ নেই চীন থেকে JF-10C ফাইটার জেট সংগ্রহের। সম্প্রতি ভারত শোচনীয়ভাবে ধরাশায়ী হয়েছে পাকিস্তানের কাছ থেকে চীনের JF-10C ফাইটার জেট এবং PL-15 দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইলের কাছে। পাকিস্তানের JF-17 বিমানে রয়েছে চীনের 5ম প্রজন্মের বেশ কিছু উন্নত প্রযুক্তি, রয়েছে শক্তিশালী রাডার ও অ্যাভিওনিক সিস্টেম সহ PL-15 মিসাইল ছোড়ার সক্ষমতা। ফলে ভারত চায় না বাংলাদেশের কাছে এ ধরনের শক্তিশালী যুদ্ধ বিমান থাকুক। অভিযোগ উঠেছে গণ অভ্যুত্থানে মাফিয়া রানী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এখনো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে রয়ে গেছে তার বড় বড় অনেক দোসর। তাদের মাধ্যমে ভারত এখনো নানা ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের কারণে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সের অখণ্ডতা নিয়ে সবসময় চিন্তিত। ভারত মনে করে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ালে এবং বাংলাদেশকে একটি অনুগত রাষ্ট্র হিসেবে নিয়ন্ত্রণ করতে না পারলে একদিন তাদের 7 সিস্টার্স মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সে কারণে ভারতের প্রথম চা হলো বাংলাদেশ আর্মিকে পঙ্গু করে দেওয়া, নামে মাত্র একটি বাহিনী হিসেবে টিকিয়ে রাখা এবং এখানকার ইসলামী ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা। তাদের দ্বিতীয় লক্ষ্য বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে অকার্যকর করে ফেলা, দুর্বল ও অস্থিতিশীল করে রাখা, যাতে বাংলাদেশ কখনো তার নিরাপত্তার জন্য হুমকি হয়ে না ওঠে। নয়াদিল্লি কখনো চায়নি চীন ও পাকিস্তানের মতো ভারতের চিরশত্রু দেশের সাথে বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক সহ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠুক। গত 15.5 বছরে ভারত বাংলাদেশকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে শেখ হাসিনাকে চীন সফরের আগে ভারতের অনুমতি নিতে হয়েছিল এবং চীন সফরে গিয়ে শেখ হাসিনা যেন তাদের সাথে কোনো ধরনের চুক্তি না করে সে বিষয়ে কঠোর শর্ত দেওয়া হয়েছিল। আর শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের সাথে পাকিস্তানের বিমান ও সমুদ্র যোগাযোগ সহ সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা হয়।
ঢাকায় পাকিস্তানের নামে মাত্র যে দূতাবাস ছিল তাও সার্বক্ষণিক নজরদারিতে রাখত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ভারত বাংলাদেশকে বিদেশ থেকে যেমন কোনো শক্তিশালী অস্ত্র কিনতে দেয়নি, তেমনি বাংলাদেশ নিজেরা যাতে শক্তিশালী কোনো অস্ত্র বানাতে না পারে তারও যাবতীয় ব্যবস্থা করেছে। ফলে 54 বছর বয়সী একটি দেশ আজ হ্যান্ড গ্রেনেডে এবং রাইফেল ছাড়া কোনো অস্ত্র বানাতে পারে না। এভাবে বাংলাদেশ আর্মিকে একটি দেউলিয়া বাহিনীতে পরিণত করা হয়েছে, যার ফলাফল হলো 21 জুলাই ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, ঢাকার মতো এমন জনবহুল শহরে সামরিক প্রশিক্ষণ, বিমান পরিচালনার নজির বিশ্বের আর কোথাও নেই। ব্রিটিশ আমলে বাংলাদেশে 28টি বিমান ঘাঁটি তৈরি করা হয়েছিল। তার অনেক ঘাঁটি যুগ যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেসব ঘাঁটিকে যদি সামরিক বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো তাহলে ঢাকার দুর্ঘটনা এড়ানো যেত, কিন্তু সেটাও ভারতের কারণে হয়নি বলে অভিযোগ উঠেছে। কারণ ব্রিটিশ আমলে তৈরি এসব ঘাঁটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো ঘাঁটি ভারত সীমান্তে অবস্থিত। সম্প্রতি বাংলাদেশ সরকার চীনের সহায়তায় সীমান্তবর্তী লালমনিরহাট বিমানবন্দরটি চালুর উদ্যোগ নিয়েছে এবং ভারতের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে। এদিকে পরিষ্কার কেন এতদিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী পুরনো এসব বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং ঢাকার মতো জনবহুল এলাকায় পরিচালনা করা হচ্ছে সামরিক বিমান প্রশিক্ষণ কার্যক্রম। যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগের শর্তে ট্রাম্পের শুল্ক যুদ্ধ থেকে রক্ষা পেল জাপান। এর ফলে জাপানকে এখন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে 15% শুল্ক দিতে হবে। মঙ্গলবার এ বিষয়ে হোয়াইট হাউসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। চুক্তি স্বাক্ষরের পর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, জাপানের সাথে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি করলাম। এই চুক্তি দুই দেশের জন্যই কল্যাণকর। ট্রাম্প বলেন, এখন থেকে জাপানের বাজারও উন্মুক্ত হলো যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র জাপানে রপ্তানি করতে পারবে গাড়ি, ট্রাক, চাল সহ বেশ কিছু কৃষি পণ্য। যুক্তরাষ্ট্র জাপানের অন্যতম রপ্তানি বাজার। দেশটি বছরে 150 থেকে 200 বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। অপরদিকে যুক্তরাষ্ট্র বছরে জাপানে রপ্তানি করে 70 থেকে 80 বিলিয়ন ডলারের পণ্য। জাপানের সাথে বাণিজ্য ঘাটতি দূর করার জন্য আগামী 1 আগস্ট থেকে জাপানি সব পণ্য আমদানির ক্ষেত্রে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এভাবে বিশ্বের বিভিন্ন দেশ যারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে তাদের বিরুদ্ধেও 1 আগস্ট থেকে ট্রাম্প 25 থেকে 90% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে অনেক দেশ বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছাতে। ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও বুধবার একটি বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারি নিয়ে ব্যাপক আলোচনা চলছে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্বে। ট্রাম্পের বিরুদ্ধে এ বিষয়কে একটি ভোটাভুটি এড়ানোর জন্য মঙ্গলবার কংগ্রেসের একটি অধিবেশন স্থগিত করেছেন স্পিকার মাইক জনসন। জেফ্রি এপস্টেইন যৌন কেলেঙ্কারির সাথে ট্রাম্পের জড়িত থাকার বিষয় সব ডকুমেন্ট প্রকাশের দাবিতে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের কংগ্রেসম্যানদের পক্ষ থেকে চাপ বাড়ছে। মঙ্গলবার তারা এই বিষয়ে ভোটের প্রস্তাব করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী জেফ্রি এপস্টেইন একটি মধুচক্র পরিচালনা করতেন। এর মাধ্যমে তিনি সমাজের উঁচু তলার প্রভাবশালীদের গোপন মনোরঞ্জনের ব্যবস্থা করতেন। এর অংশ হিসেবে তিনি অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের শিকার করতেন নানা ধরনের প্রতারণার মাধ্যমে। জেফ্রি এপস্টেইনকে এ কাজে সহায়তা করতেন গিশলেইন ম্যাক্সওয়েল নামে সমাজের উঁচু তলার ব্রিটিশ এক নারী। জেফ্রি এপস্টেইন এবং গিশলেইন ম্যাক্সওয়েল পরিচালিত মধুচক্রের সেবা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের বর্তমান রাজা চার্লসের ভাই এন্ড্রু সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ। এ নিয়ে দীর্ঘদিন বিতর্কের পর সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ডোনাল্ড ট্রাম্প দীর্ঘকাল ধরে গোপন সেবা নিয়েছেন জেফ্রি এপস্টেইন মধুচক্রের। এরপর ট্রাম্প গত সপ্তাহে পত্রিকাটির বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করেন। তদন্ত চলাকালে 2019 সালে জেফ্রি এপস্টেইন কারাগারে আত্মহত্যা করেন। তার এই আত্মহত্যা নিয়েও বিতর্ক রয়েছে। অভিযোগ রয়েছে তাকে হত্যা করা হতে পারে। 2022 সালে ম্যাক্সওয়েলের বিচার চলাকালে 4 জন নারী আদালতে সাক্ষ্য দেন। তারা দাবি করেন তারা যখন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন তখন জেফ্রি এপস্টেইন এবং গিশলেইন ম্যাক্সওয়েলের প্রতারণার জালে ধরা পড়েন। এরপর তাদের দিয়ে প্রভাবশালীদের মনোরঞ্জন করানো হয়েছে ফ্লোরিডা, নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো, ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন
স্থানে। ম্যাক্সওয়েল বর্তমানে 20 বছরের কারাভোগ করছেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কেলেঙ্কারি নিয়ে অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্র আদালত আদেশ দিয়েছে নতুন করে ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ট্রাম্পও একে স্বাগত জানিয়েছেন। একই সাথে তিনি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন ম্যাক্সওয়েল মামলা চলাকালে আদালতের শুনানির সব ডকুমেন্ট প্রকাশের জন্য। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প, কিন্তু যুক্তরাষ্ট্রের সব মূলধারার গণমাধ্যমে এখন প্রতিদিন ফাঁস হচ্ছে একসময় প্লেবয় ডোনাল্ড ট্রাম্পের সাথে জেফ্রি এপস্টেইনের অতীতে বন্ধুত্বের অসংখ্য ভিডিও এবং স্থির চিত্র। মঙ্গলবার গাজায় ইসরায়েল আর্মি হত্যা করেছে কমপক্ষে 81 জন ফিলিস্তিনি। এছাড়া মঙ্গলবার গাজায় অনাহারে মারা গেছে কমপক্ষে 15 জন, এর মধ্যে 4 জন শিশু। শিশুদের একজনের বয়স ছিল 6 সপ্তাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়েও কোনো আলোচনা নেই বর্তমানে। ইসরায়েলের হামলায় চলমান যুদ্ধে গাজায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 59,000, তবে বাস্তবে এই সংখ্যা 1.5 থেকে 2 লাখ। বর্তমানে ইসরায়েল প্রতিদিন হত্যা করে চলছে 90 থেকে 100 জন ফিলিস্তিনিরা যাতে গাজায় থাকতে না পারে এবং হামাস যেন কোথাও আশ্রয় না পায়, সেজন্য ধ্বংস হয়ে যাওয়া সমস্ত ভবনও বর্তমানে শত শত বুলডোজার দিয়ে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। এবার গাজার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একযোগে অবস্থান নিল যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ 25টি দেশ। গাজা যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে চাপ ক্রমেই বাড়ছে, তবুও যেন গণহত্যা থেকে পিছপা হচ্ছে না ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে 25টি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা হুঁশিয়ারি দিয়ে সরাসরি বলেছেন ইসরায়েলের যুদ্ধ এখনই শেষ হতে হবে। তারা জানিয়েছেন গাজার মানুষের দুর্ভোগ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর গ্রহণযোগ্য নয়। এই বিবৃতিটি গাজা যুদ্ধের ভয়াবহতা এবং এর মানবিক সংকট নিরসনেই প্রকাশ হয়েছে। এতে একদিকে যেমন যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, অন্যদিকে জোর দেওয়া হয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার উপর। התוכנית הזאת איימה על עצם קיומנו, והיא גם סיכנה את שלום העולם כולו। গাজার 2 মিলিয়নের বেশি মানুষ আটকে আছে ধ্বংসস্তূপের মাঝে। একদিকে খাদ্য নেই, অন্যদিকে সহায়তাও পৌঁছাতে দেওয়া হচ্ছে না এখানে। জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মে মাসের শেষ দিক থেকে ইসরায়েল অবরোধ কিছুটা শিথিল করলেও সে সময় থেকেই খাদ্যের সন্ধানে গিয়ে নিহত হয়েছেন অন্তত 875 জন। বিবৃতিতে আরো বলা হয়েছে ইসরায়েলের সহায়তা সরবরাহের পদ্ধতিও অত্যন্ত বিপজ্জনক। এটি ফিলিস্তিনের মানবিক মর্যাদা কেড়ে নিয়ে গাজায় অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে। এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জাপান, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। מיד לאחר השלמת הפעולה, הנשיא טראמפ צלצל אליי। তারা বলেন এই বিবৃতি কেবল ইউরোপের অভ্যন্তরীণ বক্তব্য নয়, গাজা সংকট এখন একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐক্যমতে পরিণত হয়েছে। শুধু ইউরোপ নয়, এখানে যুক্ত হয়েছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি কানাডার মতো প্রধান দেশগুলোর কণ্ঠস্বরও। লন্ডন থেকে আল জাজিরার প্রতিনিধি সোনিয়া গালেগো বলেছেন গাজা যুদ্ধের বিরুদ্ধে এই বিবৃতি একটি কূটনৈতিক মোড়। এর মাধ্যমে ইসরায়েলি মিত্ররাও এখন প্রকাশ্যে অসন্তোষ জানাচ্ছে। বিবৃতিতে দেশগুলো স্পষ্টভাবে বলেছে ইসরায়েলের সরকার সাধারণ জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা দিচ্ছে না, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। যুদ্ধবিরতির জন্য এখন আন্তর্জাতিক পরিসরে চাপ যত বাড়ছে ততই অনড় হয়ে উঠছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলছেন সামরিক চাপে হামাসকে আলোচনায় বাধ্য করা যাবে। אנחנו לא מסירים את עינינו גם מעזה. אני לא מסיר את עיניי לרגע। তবে অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই, পরবর্তী যুদ্ধবিরতি হতে হবে চূড়ান্ত যুদ্ধবিরতি।
כמו שקרה בלבנון, ראיתם את זה. אנחנו פגענו שם חזק מאוד בלבנון. 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলমান। হামলায় অন্তত 1129 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এখনো গাজায় বন্দী আছেন 50 জন, যাদের অনেকেই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের এই হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন 59,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের ভয়াবহতা এবং মানবিক বিপর্যয় পেরিয়ে গাজার আকাশে শান্তির সূর্য উঠবে কিনা তা এখন নির্ভর করছে আন্তর্জাতিক চাপ আর মধ্যস্থতাকারীদের কূটনৈতিক দক্ষতার ওপর। ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে হুথিরা। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লঞ্চ করা একটি ড্রোন ধ্বংস করেছে। একই দিনে ইয়েমেনের হুদাইদা বন্দরের উপর ইসরায়েলের অভিযানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি পেল। ইসরায়েল জানিয়েছে আজ সকালে বহির্গামী আকাশপথের লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত হওয়া একটি হুথি ড্রোন নিয়ন্ত্রণে নিয়ে ধ্বংস করা হয়েছে। মনে করা হচ্ছে ওই ড্রোনটি ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে ছোড়া হয়েছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা। ড্রোন ধ্বংসের কয়েক ঘন্টা পরই ইসরায়েলি বাহিনী হুদাইদা বন্দরের অবকাঠামোর উপর হামলা চালায়, যার লক্ষ্যবস্তু ছিল পুনর্গঠন কাজের প্রকৌশল যানবাহন, জ্বালানি গোডাউন ও স্টোরেজ ট্যাঙ্কার। ইসরায়েল সরকারের এক উন্মুক্ত বিবৃতিতে বলা হয়েছে হুদাইদা বন্দর অস্ত্র এবং গোলাবারুদ পরিবহনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তাকে নিষ্ক্রিয় করাই মূল উদ্দেশ্য। মার্চ থেকে গাজা সীমান্তে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের উপর 50-এরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 13টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই হুথি হামলা ও ইসরায়েলের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সমস্ত পক্ষকে মস্তিষ্কের স্থিতিশীলতা বজায় রাখতে আহ্বান জানানো হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন অপারেশন এখনও লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করেছেন ইয়েমেনের অবস্থা তেহরানের অভিজ্ঞতার সমকক্ষ হবে। এর ফলে সমগ্র অঞ্চলেই সম্ভাব্য বড়সড় সামরিক অভিযান এবং বাণিজ্যিক নৌপথে কূটনৈতিক চাপ বাড়বে। বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক সংলাপ ছাড়া উত্তেজনা কমানো কঠিন হবে। যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিয়েছে সৌদি আরব। সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েন যায় রিয়াদ। সংঘর্ষ থামাতে এবার সক্রিয় ভূমিকা নিচ্ছে তারা। গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত সিরিয়ার সুয়েইদা অঞ্চল, সেখানে প্রায় প্রতিদিনই হচ্ছে সহিংসতা। দ্রুজ ও বেদুইনদের মধ্যে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। ইতিমধ্যে জড়িয়েছে সরকারি বাহিনীও। এই প্রেক্ষাপটে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফোন দেন মার্কো রুবিওকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করেন তিনি। মিডল ইস্ট আই জানায় ওই ফোন আলাপে রিয়াদ জানায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি সামলানো যাবে না। তাদের দাবি সিরিয়ার সেনা মোতায়েনেই স্থিতিশীলতা ফিরবে, আর এই পরিকল্পনায় রিয়াদ চায় মার্কিন সমর্থন। এই অনুরোধই এখন মার্কিন প্রশাসনের টেবিলে। তবে ব্যাপারটা এত সহজ নয়, কারণ সুয়েইদা এলাকায় সেনা মোতায়েন নিয়ে আপত্তি ইসরায়েলের। এই অঞ্চলটি সিরিয়ার হলেও প্রায়ই সেখানে হামলা চালায় তেল আবিব। সম্প্রতি এমনই এক হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি। התוכנית הזאת אימה על עצם קיומנו, והיא גם סיכנה את שלום העולם כולו। ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কো ও সুয়েইদা। রিয়াদ মনে করছে এটা আগ্রাসন ছাড়া আর কিছু নয়। সরাসরি এই হামলার নিন্দা জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কোনে সিরীয় প্রেসিডেন্ট আহমদ আল শারার সঙ্গেও আলোচনা করেন তিনি। সৌদি জানিয়েছে সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা সব সময় পাশে থাকবে, আর এজন্য দরকার কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ। তবে রিয়াদের এই অবস্থান ইসরায়েলের জন্য অস্বস্তির। সিরিয়ার সুয়েইদা শহরে বসবাস করে প্রায় 7 লাখ দ্রুজ। এই গোষ্ঠী একসময় সরকারের সঙ্গে সংঘাতেও জড়িয়েছে। এখন আবার তাদের উপর হামলার অভিযোগ উঠেছে বেদুইনদের। পরিস্থিতি এতটাই জটিল যে কোনো সময় ফের রণক্ষেত্রে পরিণত হতে পারে অঞ্চলটি।
এই আবহে সেনা মোতায়েনের বিষয়টি সামনে আনলো সৌদি। তাদের দাবি এতে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে, কিন্তু ইসরায়েল চায় না সিরিয়ার বাহিনী এখানে শক্তিশালী হোক, আর এখানেই তৈরি হয়েছে বড় কূটনৈতিক চাপ। مواطنا فاعلا في بلده متسلحا بالعلم والمعرفة। যুক্তরাষ্ট্র এখন এক কঠিন পরিস্থিতিতে, একদিকে পুরনো মিত্র ইসরায়েল, অন্যদিকে সাম্প্রতিক মিত্র সৌদি আরব। তাদের অবস্থান পুরোপুরি বিপরীত, আর এ অবস্থায় সিদ্ধান্ত নিতেই হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। It's really not okay with him. Therefore, you may have to fight, and maybe it'll end, and maybe it'll end very quickly. মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তেজনা, আর তার কেন্দ্রবিন্দুতে সিরিয়ার এক অঞ্চল সুয়েইদা। এই অঞ্চল ঘিরে মুখোমুখি হয়েছে রিয়াদ ও তেল আবিব, আর সেই উত্তাপ লেগে যাচ্ছে ওয়াশিংটনেও। ইসরায়েলের সাথে 7 দিন ধরে চলা যুদ্ধে নিজেদের আকাশ পারদর্শিতা দেখানোর পর এবার সমুদ্র শক্তি প্রদর্শনে নেমেছে ইরান। কাস্পিয়ান সাগরের শান্ত জলে এবার মুখোমুখি দুই আঞ্চলিক শক্তি ইরান ও রাশিয়া। তবে এটি কোনো সংঘাত নয়, বরং সহযোগিতার একটি নতুন অধ্যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, কাসারেক্স 2025 কোড নামে এই বৃহৎ পরিসরের সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার মহড়া শুরু হয় গত সোমবার, যা 3 দিন ব্যাপী চলবে। এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌশাখা, দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী। ইতোমধ্যেই রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ পৌঁছে গেছে ইরানের উত্তরাঞ্চলীয় নৌঘাঁটিতে। এছাড়াও কাস্পিয়ান উপকূলবর্তী বেশ কিছু দেশের সামরিক পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন এই মহড়ায়। এই মহড়ার লক্ষ্য শুধু সামরিক নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা, সামুদ্রিক নিরাপত্তা এবং দুর্যোগের সমন্বিত প্রতিক্রিয়ার একটি শক্ত বার্তা। এই মহড়ার প্রতিপাদ্য হল নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য একত্র হওয়া। মূলত সমুদ্রপথে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, মেরিটাইম দুর্যোগের সমন্বিত প্রতিক্রিয়া এবং আন্তঃদেশীয় সামরিক সহযোগিতার চর্চাই এর প্রধান লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়লেও এই মহড়ার মাধ্যমে ইরান ও রাশিয়া আঞ্চলিক নিরাপত্তায় নিজেদের কৌশলগত বন্ধুত্ব এবং প্রতিরক্ষা বোঝাপড়াকে আরও দৃঢ় করেছে। ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নতুন নয়। সিরিয়ার রুশ হস্তক্ষেপে ইরানের সমর্থন কিংবা পশ্চিমাদের নিষেধাজ্ঞা মোকাবেলায় রুশ ইরানি সম্পর্ক বরাবরই কৌশলগত। এই মহড়া শুধু একটি প্রযুক্তিগত অনুশীলন নয়, পশ্চিমা প্রভাব বলয়ের বাইরে দাঁড়িয়ে আঞ্চলিক শক্তিগুলোর সক্ষমতা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ বার্তা দেয় এই মহড়া। কাস্পিয়ান সাগর শুধু তেল গ্যাসের জন্যই নয়, রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের জাহাজ চলাচলের এক গুরুত্বপূর্ণ রুট এটি। এখানে রুশ ইরান মহড়া ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনে এক নজির হয়ে থাকতে পারে। কাসারেক্স 2025 আমাদের জানান দেয় যে কূটনীতি ও সামরিক কৌশল একত্রে এগিয়ে যাচ্ছে মধ্য এশিয়া ও ইউরেশিয়া অঞ্চলে। কাস্পিয়ান সাগরের ঢেউয়ে এখন শুধু বাণিজ্যের নয়, ভেসে আসছে নিরাপত্তা, আস্থা ও নতুন প্রতিরক্ষা জোটের বার্তা। ইরানে আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দেন ইরানকে। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে। রাতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন। অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম, প্রয়োজনে আমরা আবারও তা করব।
ট্রাম্প সিএনএনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন। সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। ট্রাম্প লিখেছেন, ব্রেট বেয়ারের সাক্ষাৎকার অনুসারে ভুয়া খবর দেওয়ায় সিএনএন এর উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা। সে সঙ্গে আমার এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া। এর আগে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান। মঙ্গলবার দ্য টাইমস অব ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এ তথ্য আরাকচি স্বীকার করে নেন, তবে বলেন তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না, ইরান হাল ছেড়ে দেবে না। তিনি বলেন, সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ব্যাপক, তবে স্পষ্টতই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। এখন তার চেয়েও বেশি এটি জাতীয় গর্বের প্রশ্ন। এদিকে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করেই মস্কোয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। ক্রেমলিনের বরাতে জানানো হয়েছে, এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, লারিজানি ইরানের পারমাণবিক ফাইল ও আঞ্চলিক অগ্রগতির সর্বশেষ আপডেট পুতিনকে জানান। জবাবে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক উত্তেজনা রাজনৈতিকভাবে মেটানোর আহ্বান জানান। সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছিল পুতিন নাকি তেহরানকে একটি যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তি গ্রহণে উৎসাহিত করেছেন, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে চায়। তবে রাশিয়া এ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। কেবল পারমাণবিক অস্ত্র তৈরি নয়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এখন দেশটির জন্য আত্মমর্যাদার প্রতীক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বেশ কিছু পরমাণু স্থাপনায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। তবুও দেশটি জানিয়ে দিয়েছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না। তেহরানের ভাষায় এই কর্মসূচি শুধু বিজ্ঞানীদের কৃতিত্ব নয়, বরং তা এখন জাতীয় গৌরবের অংশ। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে ক্ষতি মারাত্মক হলেও ইরান কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না, কারণ এটি তাদের বৈজ্ঞানিক অগ্রগতি এবং দেশের মর্যাদার প্রতিচ্ছবি। আরাকচি আরও বলেন, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আমাদের বিজ্ঞানীদের অর্জন। এখন এটা জাতীয় গৌরবের বিষয়, আমরা থামতে পারি না। তবে আলোচনার দরজা খোলা রাখছে তেহরান। আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ নয় পরোক্ষ আলোচনা করতে ইরান প্রস্তুত, তবে শর্ত একটাই, আলোচনা হতে হবে উইন উইন ভিত্তিতে। ইরান চায় শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিশ্রুতি দিলে যুক্তরাষ্ট্রকেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, আমাদের কর্মসূচি সব সময় শান্তিপূর্ণই থাকবে এবং শান্তিপূর্ণ কর্মসূচি প্রমাণ করতে যে কোনো বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। আমরা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করব না, এর বিনিময়ে আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন মাত্র মাসখানেক আগেও দুই দেশ আলোচনা চালাচ্ছিল নতুন একটি পরমাণু চুক্তির জন্য। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে 2018 সালে একতরফাভাবে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। চলতি বছরের মে মাসে পরোক্ষভাবে ফের আলোচনা শুরু হয় দুই দেশের মধ্যে, কিন্তু 13 জুন ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় সেই আলোচনা ভেঙে পড়ে। ওই হামলায় ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়, এতে মারা যান 900-রও বেশি মানুষ। প্রতিক্রিয়ায় ইসরায়েলেও প্রাণ হারান কমপক্ষে 28 জন। 12 দিন যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা মুখ থুবড়ে পড়ে। এই হামলা শুধু পরমাণু স্থাপনার ক্ষতি করেনি, ভেঙেছে বহু মানুষের স্বপ্ন। যেসব গবেষকরা শান্তিপূর্ণ উন্নয়নের কথা ভাবতেন তাদের অনেকেই আজ মৃত অথবা নিখোঁজ। ইরান এখন দ্বিমুখী কৌশল নিচ্ছে। একদিকে জাতীয় গর্ব ও বৈজ্ঞানিক অর্জনকে সমুন্নত রাখা, অন্যদিকে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পথ খোলা রাখা। আলোচনায় বসা সম্ভব যদি সম্মান ও সমতার ভিত্তিতে সেটি হয়। বিশ্ববাসীকে এমনই বার্তা দিচ্ছে ইরান। এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির বড় প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই সংকেত কিভাবে নেবে। আন্তর্জাতিক মহল পারবে কি দুই পক্ষকে নতুন করে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে, নাকি মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরো ঘনীভূত হবে? অবশেষে শুরু হয়েছে ভয়াবহ স্থল অভিযান। সাজোয়া বাহিনী নিয়ে এবারই প্রথম দক্ষিণ ও পশ্চিম গাজায় শুরু হয়েছে এই অভিযান। ואני בירכתי אותו, את טייסי ארצות הברית ואת העם האמריקני. ইসরায়েল হামাস যুদ্ধের 21তম মাসে এসে প্রথমবারের মতো দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাবাহিনী শহরে ঢুকে পড়ে, যেখানে এর আগে কখনো স্থল অভিযানের ঘটনা ঘটেনি। לא, אנחנו מאוד 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 ממוקדים, ואני מאוד מאוד ממוקד בהשגת המטרות. ইসরায়েলি গণমাধ্যম, আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছে। CNN এর খবরে বলা হয়েছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে বোতানি ব্রিগেড নামের একটি ইউনিট দেইর আল বালার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে। এর আগে রাতভর ওই এলাকায় বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালানো হয়। প্রাথমিকভাবে একটি মাত্র ব্রিগেড এই অভিযানে অংশ নিচ্ছে বলে জানা গেছে এবং এই অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে উল্লেখ করা হয়েছে। অভিযানের আগের দিন ইসরায়েলি সেনাবাহিনী প্রায় 6 বর্গ কিলোমিটার এলাকা খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দেয় এবং দেইর আল বালা শহরে আকাশে হাজার হাজার সতর্কবার্তা ছুড়ে দেয়। তবে কোথায় সরে যেতে হবে সেই বিষয়ে কোনো বিকল্প পথ বা আশ্রয়স্থলের নির্দেশনা দেয়া হয়নি। המבנה הזה קורס, פשוט זה זמן קצר והוא קורס. ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র জানান, এই এলাকায় শত্রুদের ক্ষমতা এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে জোরালো অভিযান চলছে এবং ইসরায়েল এমন জায়গাগুলোতেও প্রবেশ করছে যেখানে আগে কখনো অভিযান পরিচালিত হয়নি। ইসরায়েলি গণমাধ্যমে বলা হচ্ছে, এর আগে দেইর আল বালাহে স্থল অভিযান নিয়ে সেনাবাহিনীর ভেতরে দ্বিধা ছিল। ধারণা করা হয় সেখানে এখনো জীবিত কিছু ইসরায়েলি জিম্মি থাকতে পারে, যাদের জীবন হুমকিতে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই এলাকা এড়িয়ে চলছিল সেনাবাহিনী। אבל כשאני כשר ביטחון הייתי בין מובילי ההחלטה, জিম্মিদের পরিবারের একটি ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে তারা এই অভিযানে উদ্বিগ্ন এবং সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে। দেইর আল বালাহ অভিযানে জিম্মিদের জীবনের ঝুঁকি কতটা বিবেচনায় রাখা হয়েছে তা জানতে চান তারা। আন্তর্জাতিক স্বাস্থ্য সহায়তাকারী সংস্থা MAP জানিয়েছে, ইসরায়েল সকালে দেইর আল বালাহ এলাকায় স্থল ও বিমান হামলা শুরু করে। সংস্থার গাজা কার্যালয়ের মুখপাত্র জানান, অবস্থা চরম সংকটজনক। আমাদের অফিসের চারপাশে গোলাবর্ষণ চলছে, মাত্র 400 মিটার দূরে সামরিক যান মোতায়েন রয়েছে। CNN এর সঙ্গে কথা বলেন পালিয়ে আসা কিছু বাসিন্দা। কেউ বলেন, আমরা বিস্মিত হয়ে দেখি ট্যাঙ্কগুলো সরাসরি আমাদের দিকে এগিয়ে আসছে, কোনো পূর্বাভাস ছিল না। 4 সন্তান হারানো এক ফিলিস্তিনি মা বলেন, আমি এরই মধ্যে 3 বার গৃহচ্যুত হয়েছি, আজ আবার নতুন করে শুরু।
অন্য এক বাসিন্দা মোহাম্মদ আবু আমুস বলেন, রাতভর গোলাবর্ষণ আর বোমা হামলা হয়েছে আমাদের উপর। তারা শুধু বলেছে চলে যাও, কিন্তু কোথায় যাব? আত্তেফ আবু মুসা নামের এক বাসিন্দা জানান, এই তাঁবুটি আমি 13 বার খুলে আবার গুটিয়েছি। আজকের ঘটনাগুলো ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আরেক বাসিন্দা বলেন, আমরা শুধু গায়ের কাপড় পরে পালিয়েছি। ক্ষুধা, অনাহার, হত্যা, গৃহচ্যুতি আমরা আর পারছি না। আমাদের বাচ্চারা আমাদের চোখের সামনে মরছে, এটা আর সহ্য হচ্ছে না। জাতিসংঘের মানবিক সংস্থা OCHR জানিয়েছে, ইসরায়েলের নতুন করে জারি করা সরে যাওয়ার নির্দেশনা গাজার মানুষের টিকে থাকার যেটুকু উপায় ছিল তা আরো একবার ধ্বংস করে দিয়েছে। সংস্থাটি বলছে, নির্দেশনার সময় দেইর আল বালা এলাকায় প্রায় 50 থেকে 80 হাজার মানুষ ছিলেন, যাদের অনেকেই আগে থেকেই বাস্তুচ্যুত অবস্থায় ছিল। এই অঞ্চলে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার মানবিক গুদাম, চিকিৎসা কেন্দ্র ও পানি সরবরাহ স্থাপনাও রয়েছে, যা হামলায় ক্ষতিগ্রস্ত হলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্ক করে সংস্থাটি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।